নির্বাহী বিভাগকে দুর্বল করতে চাচ্ছে ঐকমত্য কমিশন। অভিযোগ, সালাউদ্দিনের নির্বাচিত সরকারের অপেক্ষায় ইইউ, জানিয়েছেন আমির খসরু। প্রধান উপদেষ্টার সাথে সিইসির সাক্ষাৎ, হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে। রাতের ভোটের পর ডামি নির্বাচনেরও বিচার শুরু। সাংবাদিকতার জন্য কোনো সাংবাদিক গ্রেফতার হননি, দাবি আইন উপদেষ্টার। মব ভায়োলেন্সকে প্রেসার গ্রুপের কাজ বললেন প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যায় মিলেছে 30 জনের সম্পৃক্ততা। প্রতিবেদন প্রসিকিউশনের হাতে দাখিল রবিবার। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে কড়া চড় খেয়েছে যুক্তরাষ্ট্র, বলেছেন খামেনি। পরমাণু নিয়ে আগামী সপ্তাহেই তেহরানের সঙ্গে চুক্তি, জানিয়েছেন ট্রাম্প। দেখছিলেন ট্রান্স সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রিত এবং দুর্বল করতে চাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন, এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংস্কার নিয়ে যত আলাপ আলোচনা চলছে তার চেয়ে বেশি চলছে খানাপিনা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর। তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে নিশ্চিতভাবে সবাই, এগুলো তো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রিত ও দুর্বল করতে চাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। তিনি বলেন, শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করলেই কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো মজবুত হবে না। এর জন্য প্রয়োজন ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে, সাংবিধানিকভাবে, তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে। রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি, তাহলেই প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। আমরা সেই সংস্কার চাই, যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। 30 জুলাই রাত 12টা 1 কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন। 1 জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনা সভা। 3 জুলাই রক্তদান কর্মসূচি। 5 জুলাই ফুটবল টুর্নামেন্ট। 9 জুলাই সেমিনার এবং 6 আগস্ট গণ অভ্যুত্থানের বিজয় মিছিল সহ 1 মাসেরও বেশি দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 144টি আবেদন জমা পড়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবেন তা নির্বাচন কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে। আর এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, প্রহসন এবং ডামি নির্বাচনের মধ্য দিয়ে হাবিবুল আওয়াল জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ।
রাষ্ট্রদ্রোহ এবং প্রহসনের নির্বাচনের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার সাবেক সিইসির 10 দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রশাসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে বিগত সময়ে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং নিজের ঘাড়ে কোনো দোষ নেওয়ার চেষ্টা করেন নাই এবং উনি নিজের কর্মকাণ্ডকে উনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। একই মামলায় সাবেক সিইসি নুরুল হুদাকে গত 23 জুন 4 দিনের রিমান্ডের অনুমতি দেয় আদালত। আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এই মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 2023 সালের 19 মে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির কর্মী সভায় গুলিবর্ষণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি সহ 156 জনকে আসামি করা হয়েছে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বাদী হয়ে সকালে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালে এজাহারটি দাখিল করেন। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শরীফ হোসেন হায়দার এজাহারটি আমলে নিয়ে পরবর্তীতে নির্দেশ দেবেন বলে জানান। এজাহারে অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হল শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল ও শেখ সোহেল এবং তার অপর 2 ভাই সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও আওয়ামী লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। এছাড়া এজাহারে একাধিক পুলিশ কর্মকর্তা ও কয়েকজন গণমাধ্যম কর্মীর নামও রয়েছে। উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিদিন নির্মম মিথ্যাচার হলেও সরকার কোনো মামলা করছেন না জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বেশিরভাগ গণমাধ্যমের কোনো কোড অফ কন্ডাক্ট নেই। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় সরকার জড়িত নন, কোনো রাজনৈতিক দল জড়িত কিনা তা খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গণ অভ্যুত্থানের পর সৃষ্ট মবকে তিনি প্রেশার গ্রুপ হিসেবেই দেখেন। সরকার দায় এড়াতে এসব বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সাংবাদিকদের সুরক্ষা নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার জন্য কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অপরাধে উস্কানি দেওয়ার জন্য মামলা হয়েছে। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন? মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক মদদে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন যে আপনি যেটাকে মব বলছেন,
সে তো তৈরি হচ্ছে, বা সে, আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটাকে প্রেশার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলুরের কারণে। 28শে জুলাই 2024-এ বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না। তো এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেশার গ্রুপগুলো তৈরি হচ্ছে। দায়িত্ব এড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিরা। সরকারের যারা দায়িত্বশীল পদে থাকেন, তারা যখন তাদের প্রশ্ন করা হয় তারা এমনভাবে এর উত্তর দেন, প্রথমত দায়িত্ব এড়ানোর উত্তর, দ্বিতীয় হচ্ছে পাল্টা আক্রমণের একটা প্রবণতা থাকে, যে অন্যের কি দোষ ছিল। আমার মনে হয় যে এটি বোধহয় ক্ষমতা চর্চার একটা প্রবণতা। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে যে এটাকে কার্যকর করে আমাদের ভোটাধিকার ইত্যাদি প্রতিষ্ঠিত করার জন্য, নিশ্চিত করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়ে বক্তারা গত 10 মাসে মিডিয়ায় কি পরিবর্তন হয়েছে তার তুলনামূলক আলোচনার আহ্বান জানান। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বিগত সরকারের 16 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত দেশের 977টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। নাম পরিবর্তন হতে যাওয়া অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে অধিকাংশের নাম পরিবর্তনও করা হয়েছে। এদিকে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন। সৌর বিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ভারতে মোট বিদ্যুৎ চাহিদার 24%, পাকিস্তানের 17.16%, শ্রীলঙ্কায় 39.7% উৎপাদন হলেও বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র 5.6% সৌর বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। এছাড়া চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো যেন না হয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জুলাই গণহত্যার প্রতীক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলা চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আগামী রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আলোচিত এই মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দায়ের করা হবে। বৃহস্পতিবার প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, মামলার তদন্তে 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও চূড়ান্ত অভিযোগপত্রে কতজনকে দায়ী করা হবে সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি। 13 জানুয়ারি এই মামলায় শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করে শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী। মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। তদন্ত প্রতিবেদনে 30 জন দেওয়া হয়েছে। আমরা পর্যালোচনা করে দেখব যে তাদের বক্তব্যের সাথে কেউ যোগ হবে বা বিয়োগ হবে, সংযোজন বা বিয়োজন হলে এটা হবে। সমাধান ছাড়াই শেষ হল অর্থ উপদেষ্টার সাথে এনবিআর চেয়ারম্যান এবং মেম্বারদের বৈঠক। তবে আগামী সপ্তাহে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠকের পর জটিলতা নিরসন হবে বলে আশাবাদ অর্থ উপদেষ্টার। বৃহস্পতিবার সচিবালয়ে এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি জানান, 10-এর স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া কোনো আলোচনায় নারাজ এনবিআর সংস্কার
সংস্কার ঐক্য পরিষদ। দাবি পূরণ না হলে 28 জুন থেকে সারা দেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কর অঞ্চল থেকে এনবিআর এর প্রধান কার্যালয়ে আসতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। বিকেল 5:30 পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। এর আগে সংবাদ সম্মেলনে জানানো হয় 27 জুনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে 28 জুন থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্যরা। আমাদেরকে কোনো আলোচনায় না ডেকে বারবার বলা হচ্ছে, আমাদেরকে আলোচনায় ডাকা হচ্ছে, আমরা আলোচনা যাচ্ছি না। এনবিআর এর চেয়ারম্যানের এই মুহূর্তে অপসারণ ছাড়া কোনো ধরনের আলোচনার পথ খোলা আছে বলে আমরা মনে করছি না। আমরা খুবই আশাবাদী যে একটা সুন্দর সলিউশন হবে এবং স্যার সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন। আমাদের সেই লক্ষ্যে কাজ চলছে, আলোচনা চলছে এবং আরও আলোচনা হবে। আশা করি আমরা আপনাদেরকে একটা সুখবর আমরা দিতে পারবো। আমি আশা করি দেশের স্বার্থে, দশের স্বার্থে, এটা আমাদের কারো ব্যক্তিগত ব্যাপার, আমাদের সবার জন্য দেশের অর্থনীতি। আর এখানে ব্যবসায়ীরা তো অনুরোধ করছি, তার ওইগুলি নিয়ে আলাপ হয় না। আমি বলছি আগে ওরাও রাজি হয়েছে, ওদের যেগুলি সমস্যা সেগুলো আছে আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন আমরা সমাধান পুরোটাই করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া দীর্ঘ 43 দিন পর আজ প্রধান কার্যালয় নগর ভবনে যান। এর আগে রবিবার নগর ভবনে স্বাভাবিক সেবা কার্যক্রম চালুর ক্ষেত্রে সহায়তার ঘোষণা দেন ঢাকাবাসীর আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান। শাহজাহান মিয়া নগর ভবনে সাংবাদিকদের জানান, আর পেছনের দিকে তিনি তাকাতে চান না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইদ্রিস আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘদিন পর অফিস শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বৃহস্পতিবার বেলা 1:45টার দিকে কার্যালয়ে আসেন তিনি। এ সময় সাংবাদিকদের জানান, 8 দিন বন্ধ ছিল, এটা আসলে আমি যেটা বলতেছি, আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনে এগিয়ে যাব। সবাই কাজে আছে। আমি বলি কাজ ছিল আমাদের, কখনো কাজ বন্ধ ছিল না, হয়তো কোনোটা সীমিত আকারে ছিল, কিন্তু কখনোই কাজ বন্ধ হয়নি। তবে আজকের থেকে যেহেতু সব আমাদের দপ্তর খোলা, সবাই প্রাণ খুলে আজকের থেকে কাজ শুরু করেছে। এর আগে গত রবিবার ঢাকাবাসীর আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান নাগরিক সেবা চালু রাখতে কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। পরদিন সোমবার থেকে সব বিভাগের কর্মকর্তা কর্মচারী নগর ভবনে আসেন। আঞ্চলিক কার্যালয় থেকে শুরু করে নগর ভবনেও সেবা কার্যক্রমে গতি ফেরে, এমনটাই জানালেন নগর ভবনের কর্মচারীরা। কার্যক্রম গত সোমবার থেকে আমাদের ফুল কার্যক্রম চলতেছে। নাগরিক সেবা যেগুলো আছে, অডিশন, তারপরে নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন, হোল্ডিং ট্যাক্সের কাগজ, লাইসেন্স, ট্রেড লাইসেন্স সবই সুন্দরভাবে চলতেছে, এখন কোনো সমস্যা নেই। ইচ্ছাকরে বসলে কোনো ভুল হইতো না, উনি বসলে কোনো ভুল হইতো, প্রশাসন যা করে উনি তাই সেই কাজটি তো করতো। উনি আদালত কি ইচ্ছা করে জোর করে আনছে? উনি কি আদালতকে জোর করে আনছে? অবশ্যই সরকার দিছে, তারপর গেজেটও দিছে। আজকে সকাল থেকে চুরি চাপছে, যেমন কালকে শুক্রবার এবং শনিবার আমাদের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে আমাদের অফিস খোলা থাকবে। আদালতের রায়টা যেটা হয়েছিল, এটা যদি আমাদের এই যে ইশরাক সাহেব মেয়র স্যারের যে আদালতের রায়টা যেটা পাইছিল, এই উনি যদি মেয়র হইতে পারতো, শপথ নিতে পাইতো, হয়তো জনগণ আরও সেবাটা আরও বেশি পাইতো। ঘোষণা এর জন্য সব সেবাই চালু আছে, একমাত্র ইঞ্জিনিয়ার ডিভিশনের সেবা কিছু সংকলিত আছে, তাও হয়তো কালকের ভিতরে খুলে যাবে। গত 14 মে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন শুরু হয়। এরপর আজই প্রথম কার্যালয়ে এলেন ডিএসসিসি প্রশাসক। এদিন সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও নগর ভবনে আসতে দেখা গেছে। শাহজাহান মিয়া নগর ভবনে এলে তাকে অভ্যর্থনা জানান ইশরাক হোসেনের পক্ষে আন্দোলনে থাকা সিটি কর্পোরেশনের কর্মচারীরাও। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। ঢাকার যানজট মাথায় রেখে হাতে সময় রেখে বের হওয়ায় প্রথম দিনের পরীক্ষায় সময় মতো কেন্দ্রে আসতে পেরেছেন শিক্ষার্থীরা। প্রশ্ন ও পরীক্ষা নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থী, অভিভাবক সবাই। করোনার আগ্রাসন বাড়তে থাকায় ছিল স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশের নিয়ম। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট।
বৃহস্পতিবার সকাল 10টা থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা, যাতে 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 12.5 লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রে আসা অভিভাবকরা বলছেন হাতে সময় নিয়ে বের হওয়ায় পড়তে হয়নি যানজটের ভোগান্তিতে। না, আল্লাহর রহমতে যানজট ছিল না, ঠিক মতোই আসতে পারছি। রাস্তায় যানজট ওরকম ছিল না, তবে যে মোড়গুলোতে বিশেষ করে আপনারা যে 14 নম্বর যে মোড়টা ওখানে একটু যানজট ছিল আর কি। শুধু দেওয়া আছে যে ভাষানটেক গভর্নমেন্ট কলেজ, তো ভাষানটেক তো আর ছোট জায়গা না, সেই হিসেবে কলেজ আমাদের পাইতে দেরি হয়েছে। আমরা সকালে 8টা বাজে বের হয়েছি, কোনো প্রবলেম হয়নি। ওরা নিয়ম ডিসিপ্লিন ভালোই ছিল, লাইন ধরে সবাইকে ঢুকতে দিয়েছে এবং সবাইকে মাস্ক ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারি করছে সরকার, সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলছেন, লিখিত পরীক্ষা কিছুটা সহজ হলেও কঠিন ছিল এমসিকিউ প্রশ্ন, তবে সব মিলিয়ে ভালো ফলাফল প্রত্যাশা তাদের। আলহামদুলিল্লাহ, পরীক্ষা অনেক ভালো হয়েছে, প্রশ্ন অনেক খুবই সহজ হয়েছে। এমসিকিউটা একটু কঠিন ছিল, কিন্তু প্রশ্নটা সিকিউ প্রশ্ন একটু সহজ আসছে। সিকিউ ইজি ছিল, এমসিকিউ অনেক হার্ড ছিল। পরীক্ষা একদম ইজি, কোনো একদম কমন কোশ্চেন সব। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, কিন্তু বাকি যেগুলো ছিল সেগুলো ইজি ছিল। এইচএসসি ও সমমান পরীক্ষার লিখিত পর্ব শেষ হবে 10 আগস্ট। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ইসরায়েলের হামলা প্রতিরোধের অভিযানে বিজয় অর্জনের দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দাবি করেন এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গালে কড়া চপেটাঘাত করেছে ইরান। খামেনির বর্তমান অবস্থানে মার্কিন গণমাধ্যমের সন্দেহ আর অজানা আশঙ্কা এই টেলিভিশন বক্তব্যের মাধ্যমে অবসান হলো। ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর খামেনির প্রথম ভিডিও প্রতিক্রিয়া ছিল এটি। তিনি দাবি জানান, ইরানে হামলা চালিয়ে বিশেষ কিছু অর্জন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। পরিস্থিতিকে অস্বাভাবিক অতিরঞ্জিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্পের কথা মতো ইরান আত্মসমর্পণ করবে না বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। এর আগে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে খামেনি দাবি করেছেন, জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলকে গুড়িয়ে দিয়েছে ইরান। সামাজিক মাধ্যম টেলিগ্রামে ফার্সি ভাষায় লেখা প্রতিক্রিয়ায় ইরানের 9 কোটি জনগণের দৃঢ় ঐক্যের জন্য অভিনন্দন জানিয়েছেন খামেনি। খামেনি বলেন, জায়নবাদী ইসরায়েল জিততে পারবে না বুঝতে পেরেই ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র, আর এতে তাদের ব্যর্থ করে দিয়ে যুক্তরাষ্ট্রের গালে সজোরে চড় দিতে সফল হয়েছে ইরান। গত 18 জুন অজ্ঞাত স্থান থেকে টেলিভিশনে ভাষণ দিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আগামী সপ্তাহে ইরানের সাথে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র। একটি চুক্তিতে সই করতে পারে দুই দেশ, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বুধবার ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে কথা জানান তিনি। ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রথমবারের মতো ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের ফাঁস হওয়া একটি রিপোর্ট অনুসারে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তবে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি আবার শুরুর চেষ্টা করলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন, সেই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুদক মহাপরিচালক বলেন, দুদকের কারো সংশ্লিষ্টতা থাকলে তার ব্যাপারেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে নাম্বার থেকে ঘুষ চাওয়া হয়েছে সেই একই নাম্বার থেকে আগেও 4 বার বিভিন্ন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ আছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক।
জানান, প্রকৃত ঘটনা সামনে এলে হাসনাত আবদুল্লাহ তার ভুল বুঝতে পারবেন। দুদকের নাম ভাঙানো প্রতারক চক্রটির বিরুদ্ধে আরও 2টি আলাদা অভিযোগে থানায় জিডি হয়েছে বলেও জানা গেছে। এই ঘটনাটাই জনাব হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটা আমরা অনুসন্ধানে আরও অনেক বিষয় এখানে আসবে। গণহত্যার বিচার ও জুলাই সনদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী সম্মিলিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভিমুখে যাত্রা করেন বিক্ষোভকারীরা। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন জুলাই সনদ নিয়ে ছাত্র জনতাকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা দাবি করেন 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দেওয়া হলেও সরকার এখনও তা করেনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বাজেটে অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটির গবেষকরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সরকার উল্টো পথে হাঁটছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেট বিষয়ে আলোচনা সভায় এসব দিক তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানটি। এতে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিশ্বব্যাপী এখন নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দিলেও এ বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে সরকার বাজেটের জীবাশ্ম জ্বালানি খাতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে না পারলে দেশের আর্থিক খাত এবং রপ্তানি হোঁচট খাবে বলে উল্লেখ করেন আলোচকরা। গ্যাস কূপ খননে গুরুত্ব না দিয়ে সরকার এলএনজি আমদানির ওপর জোর দেয় জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। সরকার পরিবর্তনের পরও জ্বালানি খাত এখনও ফ্যাসিস্টরা নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। নিত্যপণ্যের দাম সহনীয় করতে সরকার কর ছাড় দিলেও ব্যবসায়ীরা সেই সুবিধা ভোক্তার কাছে পৌঁছান না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও ভ্যাট বিষয়ে সেমিনারে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ব্রেড অ্যান্ড বিস্কুট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বলেন, খাদ্যে ভ্যাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপরও রাজস্ব আয় বাড়ানোর স্বার্থে সর্বোচ্চ 3% ভ্যাট হতে পারে। তাদের দাবি যৌক্তিক মনে করলেও আন্তর্জাতিক সংস্থার পরামর্শে শুল্ক কর বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বুধবার পর্যন্ত 3.5 লাখ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। জনগণের উপর চাপ কমানোর চিন্তা থেকে এবার বাজেট ছোট করা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে কারাগার নির্মাণের কথা অন্তর্বর্তী সরকার ভাবছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ওসমানী মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অভিযান অব্যাহত রাখার দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর 29তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সভা হয়। হাইব্রিড পদ্ধতির পাশাপাশি সভা হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও। সভায় সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান মোহাম্মদ নবিউল্লাহ। সভায় কোম্পানির উপদেষ্টা এম কামাল উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান এম এরশাদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান মজুমদার, পরিচালক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক নুরুল আজিম সানি, পরিচালক আহমেদ রেফায় আলী, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হাসান উদ্দিন শিকদার, স্বতন্ত্র পরিচালক ও এনআরসি চেয়ারম্যান মোহাম্মদ সালাম ও বায়দুল করিম উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় শেয়ার হোল্ডার বৃন্দ, স্ট্যাটিউটরি অডিটর, স্ক্রুটিনাইজার অডিটর এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরাও উপস্থিত ছিলেন। সভায় 29তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচি শেয়ার হোল্ডারদের মাধ্যমে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ সময় কোম্পানির সব শেয়ার হোল্ডারদেরকে 2024 সমাপ্ত বৎসরের জন্য 10% নগদ লভ্যাংশ দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়। আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বাধাগ্রস্ত করার
আগামী শনিবার অনুষ্ঠেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ উপলক্ষে প্রেস ব্রিফিং হয়েছে রাজধানীতে। পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য রাখেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আরও বক্তব্য রাখেন দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সহ অন্যরা। সমাবেশে অন্তত 10 লাখ মানুষের সমাগম হবে বলে জানান বক্তারা। অভিযোগ করেন একটি মহল ঈর্ষান্বিত হয়ে দেশের বিভিন্ন জায়গায় সমাবেশের প্রচারণার ব্যাহতের চেষ্টা করছে। ফেস্টিভ্যাল অব ঢাকা উদযাপন হয়েছে রাজধানীতে। আবাসিক একটি হোটেলে উৎসবটির আয়োজন করে অস্ট্রেলিয়ান সরকার পরিচালিত অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন। ব্যতিক্রমধর্মী এই আয়োজনের মাধ্যমে শিক্ষা, বাণিজ্য এবং প্রিমিয়াম খাদ্য ও পানীয় পণ্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার উৎকর্ষ উদযাপন করা হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ISU এর স্প্রিং 2025 সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ হয়েছে। সকালে রাজধানীর মহাখালী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হুসাইন। গেস্ট অব অনার হিসেবে ছিলেন মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফাহিম মোশাররফ, ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর STM কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ মাহমুদ ও প্রকৌশল ও প্রযুক্তির অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম। মৌসুমী ফল উৎসব উদযাপন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। সকালে 2 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ডক্টর আনোয়ারুল কবির। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর AHM ফারুক, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হুসাইন, ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম খান নাইম, স্কুল অব বিজনেস এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব লর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনের পরিচালক মিসেস আফরোজা হেলেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুর রহমান সহ অন্যরা। বাংলাদেশ সুপ্রিম পার্টির BSPর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের স্মরণ সভা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে। এতে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী। তিনি বলেন, আব্দুল আজিজ সরকারের অভাব দল ও জাতির জন্য এক অপরিণয় ক্ষতি। উপস্থিত ছিলেন স্মরণ সভা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সোহেল সামাদ বাচ্চু, জনমত পার্টির আহ্বায়ক সুলতান জিশান উদ্দিন প্রধান ও বাংলাদেশ ভ্যাকসিনেশনের মহাসচিব AKM শাহ আলম ফরাজি সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে নির্বাহী বিভাগকে দুর্বল করতে চাচ্ছে ঐকমত্য কমিশন, অভিযোগ সালাউদ্দিনের। নির্বাচিত সরকারের অপেক্ষায় EU জানিয়েছেন আমির খসরু। প্রধান উপদেষ্টার সঙ্গে CECর সাক্ষাৎ, হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে। রাতের ভোটের পর ডামি নির্বাচনেরও বিচার শুরু। সাংবাদিকতার জন্য কোনো সাংবাদিক গ্রেফতার হননি, দাবি আইন উপদেষ্টার। মব ভায়োলেন্সকে প্রেশার গ্রুপের কাজ বললেন প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যায় মিলেছে 30 জনের সম্পৃক্ততা। প্রতিবেদন প্রসিকিউশনের হাতে দাখিল রবিবার। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে কড়া চড় খেয়েছে যুক্তরাষ্ট্র, বলেছেন খামেনি। পরমাণু নিয়ে আগামী সপ্তাহে তেহরানের সঙ্গে চুক্তি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।